আপনাদেরকে 3টা গল্প বলবো। নাম্বার 1, 27 মে 2026 কুমিল্লার চকবাজার এলাকায় মাদকে টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে। ওই খুনি আমার ভাই, আমার মাটারে আমি কেমনে কইলা থাকবো। নাম্বার 2, মাদকে টাকার জন্য প্রায়শই মাকে মারধর করতো মাদকাসক্ত ছেলে। ছেলের এই কাণ্ডে ত্যক্ত বিরক্ত হয়ে বাবা ঘুমন্ত সে মাদকাসক্ত ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। টাকার জন্য গর্ভধারিণী মাকে মারধর করেছিল ছেলে, আর সেই ক্ষোভেই ঘুমন্ত ছেলেকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করলেন বাবা। নাম্বার 3, এক ভদ্রমহিলা পুলিশকে রিকোয়েস্ট করতেছে তার স্বামীকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার জন্য। স্যার একটা মাদকের মামলা দিয়ে ইচ্ছা করলে দিতে পারবো না, মাদক না পেলে তো আমি দিতে পারবো না। অত যেগুলা দেখা এগুলা আছে তো। স্বামীর অপরাধ, স্বামী মাদকাসক্ত, আর এই মাদক তার পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমার জীবন নষ্ট, আমার ছেলে মেয়ের জীবন নষ্ট করছে, বুঝছেন? ওর কারণে ছেলে মেয়েও মানুষ করতে পারলাম না। এমন আকুতি শুধুমাত্র একজনের না, বাংলাদেশের হাজারো মায়ের, হাজারো স্ত্রীর, হাজারো পরিবারের এই আকুতি। 3টি গল্পের অন্যতম ভিলেন মাদক। মাদকের ভয়াবহ ছোবল গ্রাস করেছে বাংলাদেশের লাখ লাখ পরিবারকে। মাদকের টাকার জন্য ছেলের বাবাকে হত্যা, মাকে কুপিয়ে হত্যা, এগুলো মোটে এক্সেপশন না যে আপনি বলবেন এক্সেপশন কান্ট বি এক্সাম্পল। এগুলো রেগুলার ঘটনা। আপনি শুধুমাত্র গুগলে গিয়ে সার্চ করেন মাদকের টাকা না পেয়ে, তাহলে আপনি পেয়ে যাবেন মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা, মাদকের টাকার জন্য ছোট ভাইকে কুপিয়ে হত্যা, মাদকের টাকার জন্য বাবাকে খুন, মাদকের টাকা না পেয়ে স্ত্রীকে খুন, মাদকের টাকার জন্য আপন খালাকে কুপিয়ে হত্যার মতো অহরহ নিউজ। এবার জাস্ট এটা ইউটিউবে সার্চ করেন মাদকের টাকার জন্য বাবা মাকে হত্যার ঘটনার প্রথম 10টা নিউজে লাস্ট 2 বছরের। তার মানে এই খবরগুলো কিন্তু খুব একটা পুরনো না, এগুলো রেগুলারলি ঘটে যাচ্ছে একের পর এক। এই মাদক বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গ্রামে ভয়াবহ আকারে ছড়িয়ে গেছে। বিভিন্ন বেসরকারি গবেষণা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে মাদকাসক্তের সংখ্যা 80 থেকে 85 লাখ। এর মধ্যে বিশাল অংশই তরুণ, যাদের বয়স 15 থেকে 35 বছর বয়সের মধ্যে। মাননীয় স্পিকার, আমার এলাকার মাদক নিয়ে বড় মুশকিলে আছি। প্রশাসনের সেই সহযোগিতা আমি পাচ্ছি না। একদিক থেকে আমি নিজে মাদক বিরোধী সংগ্রামে নিজে রাস্তায় নেমে মাদকের বিরুদ্ধে আমি নিজে অভিযান চালিয়েছি। এবার তাদেরকে একদিক থেকে ধরে যখন প্রশাসনের কাছে ইয়াবা সহ গাঁজা সহ দেওয়া হয়, তখন তারা একদিক থেকে আসে কোর্টে চালান করে দেয়। একদিক থেকে গোটা দেশ বলছে এই দেশ মাদক মুক্ত করতে হবে, আরেক দিক থেকে যখন তাদেরকে আমরা কোর্টে চালান করছি, 3 দিন থেকে 4 দিনের মাথায় জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা করছে। হানজালা একানা সংসদের প্রায় প্রতিটা অধিবেশনে কোনো না কোনো সংসদ সদস্য তার এলাকায় মাদকের ভয়াবহতা নিয়ে কথা বলছেন। আমরা যদি এই মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার না হই, আগামী দিনে এই যুব সমাজ এবং তরুণ সমাজ ধ্বংস হয়ে যাবে। বর্ডার থেকে মাননীয় স্পিকার প্রচুর মাদক আসছে মাননীয় স্পিকার। ইভেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলেছেন মাদক নিয়ে সরকারের পজিশন হচ্ছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আইরনি হলো জাতীয় সংসদে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হলেও বাস্তবে এর ছিটে ফোটাও নাই। ফলে আইন শৃঙ্খলা বাহিনীর স্ট্রং পজিশন না নেওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন গ্রামে গঞ্জে মোরাল পুলিশিং এর মতো ঘটনা দেখা যাচ্ছে। এমনকি কিছু কিছু জায়গায় গণপিটুনির মতো ঘটনাও ঘটেছে, যা প্রমাণ করে আইন শৃঙ্খলার ব্যর্থতা, আইনের প্রতি মানুষের আস্থাহীনতা। একই সাথে গ্রামে গঞ্জে, শহরে মাদক বিরোধী নানা ধরনের ক্যাম্পেইনও দেখা যাচ্ছে, যেটা ইতিবাচক। আমরা চাচ্ছি আমাদের ছেলেমেয়েরা যেন মাদক মুক্ত থাকে, সুস্থ সমাজ, নিরাপদ সমাজ আমরা কায়েম করব। আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ। আমি যখন আমার বাসায় মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলাম এবং এই ভিডিওর জন্য রিসার্চ করতেছিলাম, তখন আমার বাসার এক ছোট ভাই আমাকে এই সিগারেটের বক্সটা হাতে ধরিয়ে দিয়ে বলে এটা আপনার কাজে লাগবে, এটা আপনার ভিডিওর জন্য কাজে লাগবে। সো পরে আমি হাতে নিয়ে দেখি এটা আসলে কোনো সিগারেটের বক্স না, বরং এইটা একটা মাদক বিরোধী ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি করতেছেন ঢাকা উত্তরের মেয়র প্রার্থী জামায়াত নেতা সেলিম উদ্দিন এলাকার মানুষদেরকে মাদক নিয়ে সচেতন করার জন্য। সিগারেটের বক্সের ভিতরে মাদক বিরোধী মেসেজ। আইডিয়াটা আমার কাছে দারুণ লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। এমনকি এরকম ক্রিয়েটিভ আইডিয়াগুলোর মধ্য দিয়ে কিভাবে মাদকের এগেইনস্টে প্রচারণা চালানো যায় সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তার আগে আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে মাদক পরিবার, সমাজ, দেশকে ধ্বংস করে দিচ্ছে, কোন নেটওয়ার্কে বাংলাদেশে মাদক ঢোকে, কেন সরকার মাদক নিয়ন্ত্রণ করতে পারছে না, মাদক থেকে দেশকে রক্ষায় কি কি পদক্ষেপ নেওয়া জরুরি। শুরু করি প্রথম আলোর একটা প্রতিবেদন দিয়ে। দেশে মাদক আসক্ত 83 লাখ, তার মধ্যে 77,60,000 পুরুষ, 2,85,000 নারী, 2,55,000 শিশু। এক ব্যক্তি একাধিক মাদক আসক্ত সেই হিসেবে সংখ্যাটা 83 লাখ, কিন্তু শুধুমাত্র একটি মাদক আসক্ত এরকম মাদক আসক্তের সংখ্যা যদি হিসাব করা হয় তাহলে সেই সংখ্যাটা হয় 1,17,00,000-এর বেশি। আপনার দেশের মোট জনসংখ্যা 18 কোটি, তার মধ্যে যদি 1 কোটির বেশি মানুষ মাদক আসক্ত হয়, তার মানে হচ্ছে আপনার চারপাশে থাকা 100 জন মানুষের মধ্যে গড়ে অন্তত পক্ষে 7 জনই মাদক আসক্ত।
তাহলে বুঝতে পারতেছেন মাদক সারা দেশে ছড়িয়ে পড়া এক নীরব মহামারীতে রূপ নিয়েছে, যেটা ধ্বংস করে দিচ্ছে আমাদের পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে। ইভেন এই মাদকের মধ্যে কিন্তু সিগারেট অন্তর্ভুক্ত না। যদি সিগারেট অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেই সংখ্যাটা হয়তো 5 কোটি ইভেন 10 কোটিও ছাড়িয়ে যেতে পারে। বাট বিভিন্ন গবেষণা, দেশি বিদেশি আন্তর্জাতিক গবেষণাগুলো বলছে বেশিরভাগ যুবকদের ক্ষেত্রে মাদক নেওয়ার শুরুটা হয় এই সিগারেটের মধ্য দিয়ে। আর বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত মাদকগুলোর মধ্যে রয়েছে গাঁজা, ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, LSD, আইস ও বিভিন্ন প্রেসক্রিপশন ড্রাগ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে দেশে 61 লাখ মানুষ গাঁজায় আসক্ত। ড্যান্ডির মতো আঠাকে মাদক হিসেবে ব্যবহার করে 1,60,000-এর মতো মানুষ। বাংলাদেশে বছরে আনুমানিক 10 কোটির বেশি ইয়াবা ট্যাবলেট বাজারজাত হয়। এই মাদক দ্রব্য যারা গ্রহণ করে তাদের মধ্যে 70% 18 থেকে 35 বছর বয়সী তরুণ তরুণী। অর্থাৎ যে বয়সে তারা পরিবারের দায়িত্ব নেবে, পরিবারের হাল ধরবে, যে বয়সে তারা রাষ্ট্রকে সার্ভ করবে, দেশকে সার্ভ করবে, সে বয়সে তারা মাদকাসক্ত হয়ে পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। তারা রাষ্ট্রের চোখে একটা বোঝায় পরিণত হচ্ছে। আরো ভয়ঙ্কর তথ্য হলো বাংলাদেশে মাদকাসক্তের 48% শিক্ষিত, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এমনকি শিক্ষকেরাও। তার মানে হলো মাদক দেশের একদম টপ সোসাইটি থেকে শুরু করে একদম বটম সোসাইটি, সর্বোচ্চ ধনী থেকে গরিব সবাইকে নির্বিশেষে নিঃশব্দে ধ্বংস করে দিচ্ছে। বেসরকারি এবং সরকারি গবেষণাগুলো বলছে দেশের মানুষ সুনির্দিষ্ট কিছু কারণে মাদক নেওয়া শুরু করে, যেমন বেকারত্ব, অর্থনৈতিক অনিশ্চয়তা, তীব্র মানসিক হতাশা, পারিবারিক নজরদারির অভাব, পিয়ার প্রেসার বা বন্ধুদের চাপ, মাদকের সহজলভ্যতা। বাংলাদেশে বেকার সংখ্যা 60 লাখের বেশি। ফলে বেকারত্বের হতাশা, অর্থনৈতিক অনিশ্চয়তা, মানসিক চাপ, প্রেসার, পারিবারিক কলহ, বিচ্ছেদ, এই সব কারণে মানসিক অশান্তি থেকে মুক্তি পাওয়ার আশায় অনেকে মাদকের আশ্রয় নেয়। ফলে বাংলাদেশের মতো জায়গায় মাদক যখন সহজলভ্য হয়ে যায়, হাত বাড়ালেই মাদক পাওয়া যায়, তখন সহজে এই বেকাররা বা মানসিকভাবে যারা একদম ভেঙে পড়ছে তারা সহজেই মাদক গ্রহণ করতে পারে। মাদকের ছোবলে দেশের প্রায় 7% মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, যেটা যে কোনো মহামারী চাইতে ভয়ঙ্কর। কিন্তু এই ভয়ঙ্কর মহামারীকে আমরা যখন জুম লেন্সে দেখার চেষ্টা করি তখন আমরা মনে করি এটা সামাজিক বা পারিবারিক সমস্যা বা একেবারে কারো পার্সোনাল সমস্যা। কিন্তু যখন এটাকে আমরা জুম আউট করে একটু বিগার লেন্সে দেখার চেষ্টা করি তখন দেখা যায় যে এর পেছনে রয়েছে একটা জাতিকে নিঃশব্দে ধ্বংস করে দেওয়ার জাতীয় আন্তর্জাতিক পরিকল্পনা। লেট মি এক্সপ্লেইন। বর্তমান দেশে প্রচলিত মাদকের সিংহভাগ আসছে মিয়ানমার ও ভারত সীমান্ত হয়ে, যেখানে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে রীতিমতো মাদকের কারখানা গড়ে উঠেছে প্রতিবেশী 2 রাষ্ট্রে। বাংলাদেশে আসা ইয়াবা আইসের প্রায় 100% আসে মিয়ানমার থেকে। নাফ নদী এবং কক্সবাজারের দুর্গম পাহাড়ি সীমান্ত দিয়ে এগুলো এই দেশে প্রবেশ করে। 2 দিন আগে সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র কিন্তু সেই রুটকে ইঙ্গিত করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে খোঁচা দিয়েছিলেন। আমাদের দেশের মাদকের সবচেয়ে বড় চালানা সোনার বাড়ির আশেপাশে দিয়া কক্সবাজার টেকনাফ। আগে সুলতান বধু, এখন তো বধু নাই, বধুতে বধ হয়ে গেছে গা। এখনকার ওইখানকার দায়িত্বটা কে নিছে? বাড়ির আশেপাশের লোক। স্বরাষ্ট্রমন্ত্রী তো চেনার কথা। এতদিন ওই দিক দিয়ে মাদক আসা বন্ধ হতে উচিত ছিল। শেখ হাসিনা আমলে আমরা দেখেছি সেই রুটের ইয়াবা সম্রাট ইয়াবাবতীকে সংসদের মতো জায়গায় বসার সুযোগ করে দিয়েছিল। এরপর ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রবেশ করে ফেন্সিডিল, হেরোইন এবং বিভিন্ন মাদক জাতীয় ইনজেকশন। এছাড়া বাংলাদেশ বিশ্বের 2টি বৃহত্তম অবৈধ আফিম ও মাদক উৎপাদনকারী অঞ্চল গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্টের খুব কাছাকাছি অবস্থিত। এছাড়া মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির যে অস্ত্র কেনার টাকা, সেই অস্ত্র কেনার টাকা কিন্তু আসে এই মাদকের টাকা থেকে। আর তাদের মাদক বিক্রির স্পট হিসেবে তারা বেছে নিয়েছে বাংলাদেশকে। একই সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র গোয়াল্যান্ড মাদক দিয়ে বাংলাদেশের সাথে একটা নীরব ছায়া যুদ্ধ পরিচালনা করে যাচ্ছে। বাংলাদেশের যুব সমাজকে মানসিকভাবে পঙ্গু করে দিয়ে সেই দেশের অর্থনীতি ও সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক দীর্ঘমেয়াদী ভূরাজনৈতিক চাল হিসাবে মাদককে ব্যবহার করছে প্রতিবেশী গোয়াল্যান্ড। জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা 2023 সালের রিপোর্টে দেখা যায় মাদকের কারণে বছরে প্রায় বাংলাদেশ থেকে 6,000 কোটি টাকা পাচার হয়। মানে হলো এক বছরে মাদকের পেছনে যে টাকা পাচার হয়ে যায় সেই টাকা দিয়ে চাইলে আপনি বছরে 2টা করে যমুনা সেতু করতে পারবেন। সো এটা স্পষ্ট যে মাদকের কারণে আমাদের আর্থিক ক্ষত হচ্ছে, আমাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান রাতে বাবা খুন হচ্ছে, মা খুন হচ্ছে। কিন্তু তারপরও রাষ্ট্র এই মাদকের এগেনস্টে কেন শক্ত পজিশন নিচ্ছে না বা কেন এই মাদক বন্ধ করা যাচ্ছে না, এর উত্তর যখন আমরা দিতে যাব তখনই আসবে জাতীয় রাজনীতি। আপনারা প্রায় সময় দেখেন মাদকের বিরুদ্ধে পুলিশ নানা ধরনের অভিযান পরিচালনা করতেছে, মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করতেছে, যারা মাদক খাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করতেছে, দিন শেষে তারা আবার জামিন পেয়ে যায়। সুতরাং এই টোটাল জিনিসটাই হচ্ছে আই ওয়াশ। কারণ মাদকের বিরুদ্ধে এই অভিযানে কখনো মাদকের গডফাদাররা ধরা পড়ে না, মাদকের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে থেকে যায়। মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত থাকে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা। ফলশ্রুতিতে দেখবেন যে স্থানীয় পর্যায়ের মাদক ব্যবসায়ীদেরকে ধরলেও, এই ছোটখাটো মাদক ডিস্ট্রিবিউটর যারা আছে তাদেরকে ধরলেও 2-1 দিনের মধ্যে তারা আবার
জামিন পেয়ে গিয়ে আবার সেই মাদক ব্যবসাগুলো শুরু করে। এমনকি পুলিশ যারা মাদক দমন করবে কিছু কিছু সময় দেখা যায় তারাই মাদক ব্যবসার সাথে জড়িত। সীমান্ত রক্ষী বাহিনী যারা দেশে মাদক ঢুকতে দিবে না, ভ্যানগার্ড হয়ে কাজ করবে, অনেক সময় দেখা যায় সীমান্ত রক্ষী বাহিনী মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত। জাস্ট দুইটা রিপোর্ট দেখাই। আওয়ামী লীগ আমলের খবর, দলীয় ছত্র ছায়া মাদক ব্যবসা। আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি করছে এই ব্যবসা। বিএনপি ক্ষমতা আসার পরের খবর, এই সম্প্রতি সময়ের খবর, নেশার কারবারে রাজনৈতিক কোলাকুলি। বিএনপি নেতা ফায়াজ ওরফে মুন্না করতেছেন এই মাদক ব্যবসার কারবার। রিপোর্টে একদম নামদাম আছে মাদক ব্যবসার সাথে সরাসরি জড়িত ক্ষমতাসীন দলের বিভিন্ন উচ্চ পর্যায়ে, মানে সভাপতি সহ সভাপতি পর্যায়ের নেতাকর্মীরা। আর সংসদ সদস্যরা সংসদে গিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলতেছেন। সংসদ সদস্যরা একদিকে মাদকের বিরুদ্ধে কথা বলতেছেন, আরেকদিকে স্থানীয় রাজনীতি, রমরমা রাজনীতি চলতেছে মাদকের টাকায়। যার মানে হলো স্থানীয় রাজনীতির টাকার উৎস হচ্ছে মাদকের টাকা। 2018 সালে এরকম মাদক ভয়াবহ লেভেলে বেড়ে গেলে মাদকের বিরুদ্ধে অভিযানে 246 জন ক্রস ফায়ার নিহত হয়। হিউম্যান রাইটস ওয়াচ ও আইন ও সালিশ কেন্দ্র মনে করে এই অভিযানে বড় মাদক ব্যবসায়ীরা খুব কম ক্ষতিগ্রস্ত হয়েছে। মূল শিকার হয়েছেন মাঠ পর্যায়ের গ্রাহক ও ছোট বিক্রেতারা। বরাবরের ন্যায় গডফাদার, মধ্যস্বত্বভোগী, সম্পৃক্ত রাজনৈতিক ব্যক্তি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ত সদস্যরা ধরাছোঁয়ার বাহিরেই থেকে গেছে। মানবাধিকার সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে সীমান্তবর্তী এমপি যারা আছেন তাদের বেশিরভাগ প্রত্যক্ষ পরোক্ষভাবে মাদক ব্যবসা জড়িত। কারণ হিসেবে তারা বলছেন বাংলাদেশে নির্বাচনী ব্যয় অস্বাভাবিকভাবে বেশি। এই যে ভোট কেনার জন্য সিজন আপনাকে 500 টাকা দেয়, ইউনিয়ন পরিষদের ভোটের জন্য 500 টাকা 1000 টাকা দেয়, এই পুরো টাকাটাই আসে মাদকের টাকা থেকে। অর্থাৎ স্থানীয় এবং জাতীয় নির্বাচনের টাকার যে যোগান, সেই যোগানের একটা অংশ আসে এই মাদকের টাকা থেকে। ফলশ্রুতিতে মাদক রাজনৈতিক সদিচ্ছার অভাবেই বন্ধ হয় না। আপনি কখনো দেখবেন না মাদকের বিরুদ্ধে অভিযানে কোনো এমপি গ্রেপ্তার হয়েছে, কোনো পুলিশ গ্রেপ্তার হয়েছে, কোনো বর্ডার গার্ড সদস্য গ্রেপ্তার হয়েছে, এমনকি মাদকের বিরুদ্ধে অভিযানে কোনো এমপি ক্রসফায়ারে নিহত হয়েছে। এই জিনিসগুলো দেখবেন না। কিন্তু উল্টা বিপরীত দিকে এটা দেখা গেছে যে মাদক সম্রাটদেরকে পুরস্কৃত করে সংসদের মতো জায়গায় নিয়ে বসানো হয়েছে। মাদক সম্রাটদেরকে ক্ষমতাসীন দলেরা বিভিন্ন সময় বিভিন্ন পদ পদবি দিয়ে তাদেরকে আরো ক্ষমতায়িত করেছে এবং তাদের এই যে চেলাবেলা যারা তাদেরকে গ্রেপ্তার করলো তারা 2 দিনও থাকতে হয় না, তাদের এক ফোন কলে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। ফলশ্রুতিতে এই যে রাজনৈতিক পরিকল্পনা বা রাজনৈতিক অনৈতিক অর্থের যোগান দিতে গিয়ে পরিকল্পিতভাবে দেশের যুব সমাজকে, দেশের তরুণদেরকে নষ্ট করে দেয়া হচ্ছে। এখন আসি আমরা কিভাবে আমাদের ফ্যামিলিকে, আমাদের সন্তানদেরকে এই মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পারি। প্রথমত রাষ্ট্রীয় পদক্ষেপ ছাড়া, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া মাদক বন্ধ করা সম্ভব না। এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় কিভাবে এই মাদক কারবারগুলো হয় সেটা কিন্তু এতক্ষণ আমি আপনাদেরকে দেখিয়েছি। সো সেই দিকগুলো আগে বন্ধ করতে হবে। কিন্তু সেই জায়গাটাতে আমরা যথেষ্ট সদিচ্ছা দেখছি না। ফলে আমাদের জায়গা থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের পরিবার, সন্তানদের খোঁজ খবর নেয়া, তারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কি করতেছে, এই জিনিসগুলোর খোঁজ খবর রাখা। অর্থাৎ পরিবারকে একটু বেশি সময় দেওয়া, সন্তানদেরকে একটু বেশি সময় দেয়া। এর বাইরে সমাজে গ্রামে মাদক বিরোধী ক্যাম্পেইন করা, মানুষকে সচেতন করা, এইরকম ইউনিক ক্যাম্পেইন করা যেতে পারে যাতে করে অনেক বেশি মানুষ আকৃষ্ট হয় এবং এইরকম মেসেজগুলো অনেক বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। সাথে করে সামাজিক সংগঠনের মাধ্যমে খেলাধুলার আয়োজন করা, সুস্থ বিনোদনের ব্যবস্থা করা। শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত দেখা যায়, তাদেরকে সামাজিকভাবে দমন করা। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউশনের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী মাদকাসক্তের 62%ই কোনো না কোনোভাবে গ্যাং কালচার বা কিশোর গ্যাংয়ের সাথে জড়িত। এটা তো গেল পারিবারিক বা সামাজিক পদক্ষেপ, যেটা আমি, আপনি, আমরা সমাজের মানুষ করতে পারি। কিন্তু এর বাইরে রাষ্ট্র যদি আপনার ঘরের চারপাশে, আপনার মহল্লায় মাদক ছড়িয়ে ছিটিয়ে রাখে তাহলে এই সকল কাজ করে খুব একটা কাজে দেবে না। সো এই জন্য রাষ্ট্রের সদিচ্ছা, রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নাই। রাষ্ট্রের একেবারে টপ লেভেল থেকে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। লোক দেখানো মাদক বিরোধী অভিযান না করে মাদকের গডফাদারদেরকে এবার ধরতে হবে, তাহলে এই দেশ থেকে মাদক বন্ধ করা যাবে। এছাড়া মাদকের বিরুদ্ধে শক্ত আইনি ব্যবস্থা নিতে হবে এবং সেটা শুরু করতে হবে নিজের দলের লোকদেরকে দিয়ে। তাহলেই কিন্তু একটা ব্যতিক্রম বা একটা উদাহরণ সৃষ্টি হবে। বাংলাদেশের সরকার প্রধান যিনি আছেন তার কাছে বিনীত রিকোয়েস্ট যে আমাদের পরিবারগুলোর এই যে মাদকের ভয়াবহ ছোবল, এই ছোবল থেকে রক্ষা করুন। বাংলাদেশের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ ত্যাগ করে হলেও বাংলাদেশ থেকে মাদক বন্ধে যে জিরো টলারেন্স বলতেছেন সেটার আসল প্রয়োগটা করেন। বাংলাদেশের সমাজকে রক্ষা করেন, এই দেশের যুব সমাজকে রক্ষা করেন, এই দেশটাকে রক্ষা করেন। এমনকি বাংলাদেশের যে বিরোধী দল সহ বাংলাদেশের যত সংসদ সদস্যরা আছে তাদের প্রতি স্পেশাল রিকোয়েস্ট যে আপনারা আপনাদের এলাকায় পলিটিক্যাল মাদকের বিরুদ্ধে পলিটিক্যাল ক্যাম্পেইন করেন, যাতে করে এই মাদকটা বন্ধ করা যায়, এই মাদকের আগ্রাসন থেকে দেশকে রক্ষা করা যায়, দেশের যুব সমাজকে রক্ষা করা যায়। আর আমাদের যে সকল পরিবাররা আছেন, যারা সাধারণ মানুষজন এই ভিডিওটা দেখছেন, তাদের প্রতি রিকোয়েস্ট আপনাদের পরিবার রক্ষায়, আপনাদের সন্তানদেরকে রক্ষায় মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলুন এবং রাষ্ট্র যাতে এটার এগেইনস্টে ব্যবস্থা নেয় সেজন্য রাষ্ট্রকে অ্যাকাউন্টেবল করুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।